সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের প্রথম যে অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায়ের আমরা সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে আমরা সম্পূর্ণ উত্তর সহ এই প্রশ্ন উত্তরগুলো অর্থাৎ এই সাজেশনটা আমরা দেখে নিই। এখানে আমরা 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর মানে প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে এখন থেকে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষা প্রশ্ন কমন পাবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। ওকে, তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখার যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইল পেতে চাইলে অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো প্রথমে আমরা 2 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো, তারপর 4 নম্বর এবং 8 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ফ্রান্সে অঁসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র বা ওল্ড রিজাইম বলতে কি বোঝো? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের 1789 খ্রিস্টাব্দ, ঠিক আছে, খ্রিস্টাব্দ এর আগে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থা অঁসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র বা ওল্ড রিজাইম নামে পরিচিত। 2 নম্বর হচ্ছে থার্ড এস্টেট কি? উত্তর হচ্ছে ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র, কৃষক ও শ্রমিক, চাকলদ বা চালচুলোহীন, ভবঘুরে প্রভৃতি। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর থেকে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি করের নাম লেখো। উত্তর লিখবে এখানে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি কর হলো টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিটিং এমে বা আয়কর, গ্যাবেলা বা লবণ কর, টাইদ বা ধর্মকর, করভি বা শ্রমকর প্রভৃতি। এরপর 4 নম্বর থেকে টাইদ কি? উত্তর লিখবে দেখো টাইদ ছিল ধর্মকর। ফরাসি গির্জা দেশের তৃতীয় শ্রেণীর মানুষের কাছ থেকে 10% হারে এই কর আদায় করত। গির্জার যাজকরা এই কর ভোগ করে অত্যন্ত বিলাসিতায় দিন কাটাত। নেক্সট হচ্ছে কর ভি কি? উত্তর লিখবে বিপ্লবের আগে ফরাসি কৃষকরা প্রভুর বিভিন্ন কাজে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য হতো। এই শ্রম কর ভি নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে বিপ্লবের আগে ফ্রান্সে কারা প্যাট্রিসিয়ান ও কারা প্লেবিয়ান নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান এবং তৃতীয় শ্রেণীর মানুষ প্লেবিয়ান নামে পরিচিত ছিল। নেক্সট হচ্ছে মন্তেস্কু কে ছিলেন? তো মন্তেস্কু ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালের একজন বিখ্যাত দার্শনিক। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং রাজার ঐশ্বরিক ক্ষমতার ধারণার বিরোধী। মন্তেস্কুর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে মন্তেস্কুর লেখা 2টি উল্লেখযোগ্য গ্রন্থ হল দ্য স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স। এরপরে প্রশ্ন ভলতেয়ার কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম কি? তো ভলতেয়ার ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালের একজন বিখ্যাত দার্শনিক। তার প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া মারি আরওয়ে। ওকে, ভলতেয়ারের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল কান্দিদ ও দার্শনিকের অভিধান বা ফিলোজফিক্যাল ডিকশনারি। 10 নম্বর হচ্ছে রুসো কে ছিলেন? তার বিখ্যাত গ্রন্থের নাম কি? রুসো ছিলেন অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাধিক জনপ্রিয় দার্শনিক। রুসোর লেখা সর্বাধিক জনপ্রিয় গ্রন্থ হল সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এটি বিপ্লবের বাইবেল নামে পরিচিত। এরপর দেখো 11 নম্বর দাগে কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত? উত্তর লিখবে বিপ্লবের অর্থাৎ 1789 খ্রিস্টাব্দের আগে ফ্রান্সে মার্কেন্টাইল মতবাদের বিরোধী এবং অ্যাডাম স্মিথের অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদের আত্মপ্রকাশ ঘটে। এই অর্থনীতিবিদ শিল্প বাণিজ্যে সংরক্ষণ নীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধিতা করেন এবং অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান। এরাই ফিজিওক্র্যাট নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে লেতর দ্য ক্যাসে কি? এখানে উত্তর লিখবে লেতর দ্য ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর থেকে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী কে ছিলেন? তারা কোন
রাজবংশের অন্তর্গত ছিলেন। তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী ছিলেন যথাক্রমে ষোড়শ লুই এবং মেরি আন্তোয়ানেত। ষোড়শ লুই ও মেরি আন্তোয়ানেত বুর্বো রাজবংশের অন্তর্গত ছিলেন। নেক্সট হচ্ছে ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো। তো বিপ্লবের আগে এক শ্রেণীর কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পালন করত। এই কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। এরা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। 15 নম্বর থেকে অভিজাত বিদ্রোহ কি। তো অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করেন এবং সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ঘটনাকে ঐতিহাসিক মাতিয়ে ও জর্জ রুডে অভিজাত বিদ্রোহ এবং লেফেভর অভিজাত বিপ্লব নামে অভিহিত করেছেন। এরপর দেখো বুর্জোয়া বিপ্লব কি। উত্তর লিখবে ফরাসি তৃতীয় সম্প্রদায়ের জাতীয় সভার সকল সদস্যের একটি পক্ষে বসা ও মাথাপিছু ভোটের দাবি রাজা নাকচ করলেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফলে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা টেনিস কোর্টের শপথ 20 জুন 1789 খ্রিস্টাব্দে এর মাধ্যমে নিজেদের উদ্যোগে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনার উদ্যোগ নেয়। এই সময় যাজকদের 139 জন এবং অভিজাতদের 47 জন সদস্য তৃতীয় সম্প্রদায়ে যোগ দেয়। শেষ পর্যন্ত ভীত রাজা 27 জুন 3 সম্প্রদায়ের সদস্যদের একত্রে অধিবেশনে বসা ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনা বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। এরপর হচ্ছে টেনিস কোর্টের শপথ কি। উত্তর লিখবে ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা 1789 খ্রিস্টাব্দের 20 জুন আইনসভায় প্রবেশ করতে গিয়ে দেখে যে সভাকক্ষ বন্ধ রয়েছে। এরপর ক্ষুব্ধ সদস্যরা মিরাবো ও আবেসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এরপর হচ্ছে 18 নম্বর দাগে দেখো বাস্তিল দুর্গ সম্পর্কে কি জানো অথবা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কেন গুরুত্বপূর্ণ। এখানে উত্তর লিখবে বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈর শাসনের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দী করে রাখা হতো। প্যারিসের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং কারারক্ষীদের হত্যা করে এই কুখ্যাত দুর্গ দখল করে নেয়। 19 নম্বর দেখা হচ্ছে কিভাবে বাস্তিল দুর্গের পতন ঘটে। তো জাতীয় সভার বুর্জোয়া প্রতিনিধিদের চাপে ফরাসি রাজা 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নিলে প্যারিসের জনতা অত্যন্ত উল্লসিত হয়। এরপর 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই উত্তেজিত জনতা রক্ষীদের হত্যা করে কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে নেয়। বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি। এখানে উত্তর লিখবে দেখো বাস্তিল দুর্গের পতনের প্রধান গুরুত্ব হলো এই দুর্গ থেকে নিরাপদ বন্দিরা মুক্তি পায়। রাজার স্বৈর শাসনের প্রতীক ধ্বংস হয়। বাস্তিলের পতনের মাধ্যমে বিপ্লবের জয়যাত্রা সূচিত হয়। নেক্সট হচ্ছে 21 নম্বর দাগে প্যারি কমিউন কি। এখানে উত্তর লিখবে বাস্তিল দুর্গের পতনের অর্থাৎ 14 জুলাই 1789 খ্রিস্টাব্দের পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌর শাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। এটি প্যারি কমিউন নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক রাইকার কোন ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। ওকে, বা রাজতন্ত্রের শবযাত্রা বলতে কি বোঝো, ওকে সেটা লিখতে হবে। তোমরা উত্তর লিখছো 1789 খ্রিস্টাব্দের 5 অক্টোবর একদল মহিলা খাদ্যের দাবিতে ভার্সাই নগরীতে উপস্থিত হয়ে রাজ পরিবারকে প্যারিসে আসতে বাধ্য করে। এই ঘটনাকে ঐতিহাসিক রাইকার রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। 23 নম্বর দেখা হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় কি বলা হয়। উত্তর লিখবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আইনের চোখে সকল মানুষ সমান। জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ভোগ ও দখল প্রভৃতি মানুষের সর্বজনীন অধিকার। এরপর দেখো 24 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণার গুরুত্ব কি। উত্তর হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণার বিভিন্ন গুরুত্ব ছিল। এই ঘোষণাপত্রের দ্বারা ফ্রান্সের পুরাতনতন্ত্র ধ্বংসের চেষ্টা করা হয় এবং উদারতন্ত্র, জাতীয়তাবাদ এবং মানবাধিকার রক্ষার উদ্যোগ নেওয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর থেকে অ্যাসাইনেট কি। এখানে উত্তর লিখবে দেখো অ্যাসাইনেট হলো
91 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত এক ধরনের কাগজের নোট ফ্রান্সে প্রবল অর্থ সংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করার ভূসম্পত্তি আমানত রেখে তার ভিত্তিতে এই নোট চালু করে। এরপরে হচ্ছে সাসপেন্সিভ ভিটো কি? উত্তর লিখবে ফরাসি সংবিধান সভার সিদ্ধান্ত অনুসারে আইনসভা কর্তৃক প্রবর্তিত কোনো আইন রাজা সম্পূর্ণ বাতিল করতে না পারলেও তিনি তা সাময়িকভাবে স্থগিত রাখতে পারতেন। রাজার এই ক্ষমতা সাসপেন্সিভ ভিটো নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে ব্রান্সউইক ঘোষণা কি? উত্তর লিখবে দেখো 1792 খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এক ঘোষণার মাধ্যমে ফরাসিদের সতর্ক করে দেন যে ফরাসি রাজপরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এটি ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। এরপরের প্রশ্ন হচ্ছে সন্দেহের আইন কি? এখানে উত্তর লিখবে ফ্রান্সে সন্ত্রাসের শাসনকালে এক বিশেষ আইনের দ্বারা বিপ্লব বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত এবং বিপ্লবী আদালতে তাদের বিচার হতো। এই বিশেষ আইন সন্দেহের আইন নামে পরিচিত। নেক্সট হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? উত্তর লিখবে ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিল। ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারা কক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে 2 থেকে 5 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এরপর 30 নম্বর থেকে জ্যাকোবিন কারা? এই দলের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর লিখবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে যে উগ্র বামপন্থী দলের আত্মপ্রকাশ ঘটেছিল এবং ফ্রান্সের সংকটকালে দেশে সন্ত্রাসের শাসন যারা চালু করেছিল তারা জ্যাকোবিন নামে পরিচিত। জ্যাকোবিন দলের অন্যতম নেতা ছিলেন রোবস্পিয়ার, হিবার্ট, দাঁতো প্রমুখ। নেক্সট প্রশ্ন হচ্ছে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ উল্লেখ করো। তো ফ্রান্সে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ ছিল যথা 1 নম্বর হচ্ছে দেশের বিভিন্ন স্থানে প্রতি বিপ্লব শক্তি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করেছিল। 2 নম্বর হচ্ছে বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করেছিল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ। নেক্সট হচ্ছে 32 নম্বর দেখো ফ্রান্সে সন্ত্রাসের শাসনের দুটি গুরুত্ব উল্লেখ করো। উত্তর লিখবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের দুটি প্রধান গুরুত্ব হলো এই শাসনের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতি বিপ্লব দমিত হয় এবং ফ্রান্স সাফল্যের সঙ্গে বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে সফল হয়। এরপর হচ্ছে গিলোটিন কি? উত্তর লিখবে গিলোটিন হলো একটি যন্ত্র বিশেষ, এর আবিষ্কর্তা হলো ফরাসি ডাক্তার গিলোটিন। এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালে বহু মানুষের শিরচ্ছেদ করে হত্যা করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? উত্তর লিখবে রোবস্পিয়ার সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সে ব্যাপক হত্যাকাণ্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল 1794 খ্রিস্টাব্দের 27 এপ্রিল রোবস্পিয়ার এবং তার অনুগামীদের বন্দী করে পরদিন তাদের গিলোটিনে হত্যা করে। এই ঘটনা থার্মোডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। নেক্সট হচ্ছে রোবস্পিয়ার কে ছিলেন? এখানে উত্তর লিখবে রোবস্পিয়ার ছিলেন ফ্রান্সের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের অন্যতম নেতা এবং সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। তার নেতৃত্বে হাজার হাজার মানুষ সন্ত্রাসের বলি হতেন। তিনি নিজ ঘনিষ্ঠ হিবার্ট এবং দাঁতকেও সন্ত্রাসের দ্বারা হত্যা করেন। শেষ পর্যন্ত উদারপন্থীরা তাকে হত্যা করলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এরপর হচ্ছে ডাইরেক্টরি শাসন কি? এখানে দেখো উত্তর লিখবেন 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরির শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ, দুর্নীতিগ্রস্ত। ডাইরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। ঠিক আছে, তো দেখো এগুলো আমরা 2 নম্বর মানের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এখন থেকেই এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হয় সাধারণত প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। ওকে, তো এরপর আমরা 4 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো দেখো। তো প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। ঠিক আছে, ফ্রান্সের যে ফরাসি বিপ্লবের আগের যে কর ব্যবস্থা ছিল সে সম্পর্কে আমাদের লিখতে হবে। তো প্রথমে আমরা ভূমিকা লিখছি অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। এই ভ্রান্ত অর্থনীতির অন্যতম দিক ছিল ফ্রান্স দেশের বৈষম্যমূলক ও বিভ্রান্তিমূলক কর ব্যবস্থা। কারণ কর ব্যবস্থায় অধিকারভোগী যাজক ও অভিজাত সম্প্রদায় এবং অধিকারহীন তৃতীয় সম্প্রদায়ের কৃষকদের জন্য পৃথক নীতি ছিল। তো অধিকারভোগী শ্রেণী, প্রথমে আমরা লিখছি অধিকারভোগী শ্রেণী। ঠিক আছে, অধিকারভোগী যাজক ও অভিজাতদের হাতে ফ্রান্সের 50%-এরও বেশি কৃষিজমি ছিল, অথচ এই বিপুল পরিমাণ জমির জন্য
তারা সরকারকে কোনো প্রকার কর প্রদানে বাধ্য ছিল না, ঠিক আছে। তারা রাষ্ট্র ও সমাজ থেকে যেসব বিশেষ সুবিধা ভোগ করতো তার জন্য তাদের কোনো কর দিতে হতো না। অধিকারহীন শ্রেণী। অধিকারভোগী সম্প্রদায়গুলির কর প্রদান থেকে অব্যাহতি পাওয়ায় দরিদ্র কৃষক সম্প্রদায়কে করের বিপুল বোঝা বহন করতে হতো। দেশের সমগ্র রাজস্বের 96% তৃতীয় সম্প্রদায়কে দিতে হতো। নেক্সট হচ্ছে বিভিন্ন কর। রাষ্ট্র, সামন্ত, প্রভু ও গির্জা তৃতীয় শ্রেণীর কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করতেন। করগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিটিং এমএ ওকে বা আয়কর, গ্যাবেলা বা লবণ কর, টাইদ বা ধর্মকর এবং করভি বা বাধ্যতামূলক বেগার শ্রম দান প্রভৃতি। এত রকম কর মিটিয়ে কৃষকদের হাতে তার মোট আয়ের মাত্র 1/5 অংশ অবশিষ্ট থাকতো, যা দিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ চলতো না। এরপর আমরা উপসংহারে লিখছি, দেশে আর্থিক সংকটের ফলে ফরাসি অর্থমন্ত্রী ক্যালন সকল সম্প্রদায়ের উপর ভূমি করের প্রস্তাব দিলে অভিজাতরা এর প্রতিবাদ করে। ওকে, তো এইভাবে আমরা বিপ্লব পূর্ব ফ্রান্সের যে কর ব্যবস্থা সেই সম্পর্কে এই প্রশ্নের উত্তরটি লিখলাম। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও। তো ভূমিকা দিয়ে আমরা লিখছি, 1789 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসে এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। বিপ্লবের নারীদের অংশগ্রহণ। তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। খাদ্যাভাব, প্রথম পয়েন্ট আমরা লিখছি, দেখো খাদ্যাভাব। ওকে, 1789 খ্রিস্টাব্দের দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6000 মহিলা 5 অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করেন। রুটি চাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। এর পরের পয়েন্ট হচ্ছে রাজতন্ত্রের সব যাত্রা। আন্দোলনকারী নারীরা 6 অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দী করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। নেক্সট পয়েন্ট হচ্ছে বিপ্লবী নারীদের দাবি। মিছিলে যোগদানকারী বিপ্লবী নারীদের প্রধান দাবি ছিল রাস্তায় রুটি সরবরাহ করা, বিপ্লবে তেরঙ্গা পতাকার অবমাননাকারীদের শাস্তি দান করা প্রভৃতি। নেক্সট হচ্ছে উপসংহারে আমরা লিখছি, রাজপরিবারকে বন্দী করে প্যারিসে আনার সময় বিদ্রোহীরা ধ্বনি তোলে যে আমরা রুটিওয়ালার স্ত্রী ও তাদের বালক পুত্রকে পেয়েছি। নারীদের প্যারিস অভিযান ও রাজতন্ত্রের শবযাত্রার পরবর্তী বিপ্লবের প্রাণকেন্দ্র ছিল প্যারিস। নেক্সট প্রশ্ন দেখুন। এরপর দেখো আমরা 8 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো, ঠিক আছে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এখানে ভূমিকা দিয়ে আমরা লিখছি, ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দ আধুনিক বিশ্বের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। বিভিন্ন অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের জন্য বিশেষভাবে দায়ী ছিল। যেমন প্রথম হচ্ছে সরকারি অপব্যয়। ফরাসি রাজপরিবার অকাতরে অর্থ ব্যয় করে রাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে দেন। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই ও ষোড়শ লুই এর আমলে সম্রাট সহ রাজপরিবারের অমিত ব্যয়িতা ও বিলাসিতা চরমে পৌঁছায়, ফলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়। এরপর হচ্ছে ব্যয়বহুল যুদ্ধ। চতুর্দশ ও পঞ্চদশ লুই বিভিন্ন ব্যয়বহুল যুদ্ধে অংশ নিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়ে বিপুল অর্থ ব্যয় করেন, ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। পরের পয়েন্ট হচ্ছে অধিকারভোগীদের আয়। ফ্রান্সের প্রায় অর্ধেক কৃষি জমি ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে। জমি থেকে বিপুল আয় সত্ত্বেও তারা সরকারকে টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিটিং এমএ বা আয়কর কিছুই দিত না। তা সত্ত্বেও তারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। নেক্সট হচ্ছে তৃতীয় শ্রেণীর করের বোঝা। রাষ্ট্র, গির্জা ও জমিদাররা তৃতীয় শ্রেণীর কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। সমস্ত রকম কর মিটিয়ে কৃষকদের হাতে উৎপন্ন ফসলের মাত্র 20% অবশিষ্ট থাকত। মধ্যবিত্তদের দুরবস্থা। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ মনে করেন যে বিপ্লবের আগে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ত্রুটিপূর্ণ অর্থনীতির জন্য দেশে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেলে দরিদ্র মানুষ
সীমাহীন দুর্দশার মুখে পড়ে। খাদ্য ও অন্যান্য দ্রব্যের মূল্য গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অন্যদিকে ধনী বুর্জোয়া ব্যবসায়ী শিল্পপতিরা স্বাধীন ও অবাধ বাণিজ্যের জন্য শুল্ক ও নিয়ন্ত্রণ লোপের দাবি জানায়। নেক্সট আমরা উপসংহার লিখছি। ঐতিহাসিক মর্স স্টিফেন্স বিপ্লবের জন্য অর্থনৈতিক কারণের উপর বেশি গুরুত্ব দিয়ে বলেছেন যে এই বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক, দার্শনিক ও সামাজিক নয়। ঠিক আছে, তো এইভাবে আমরা ফরাসি বিপ্লবের যে অর্থনৈতিক কারণগুলো এগুলো লিখলাম। এরপর হচ্ছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। এখানে আমরা অথবা দিয়ে প্রশ্নটা এভাবে দিতে পারি যে ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্র কতটা দায়ী ছিল। ঠিক আছে, দেখো প্রথমে আমরা ভূমিকা লিখছি। অষ্টাদশ শতকে ফ্রান্সে বুর্বো বংশের নেতৃত্বে কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ও রাজতন্ত্রের দায়িত্ব বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। প্রথম হচ্ছে রাজাদের দুর্বলতা। ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বলতেন আমি রাষ্ট্র। অলস ও বিলাসী রাজা পঞ্চদশ লুই তার পত্নী মাদাম দা পাম্পাদুর এর দ্বারা প্রভাবিত হয়ে শাসন পরিচালনা করলে প্রশাসন দুর্নীতি ও স্বজন পোষণে ছেয়ে যায়। এরপর অযোগ্য রাজা ষোড়শ লুই রাজতন্ত্রের অবক্ষয়ের শেষ সীমায় নিয়ে যান। অভিজাতদের আধিপত্য। প্রশাসনে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য শাসন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। প্রশাসন প্রচণ্ড ক্ষতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ইন্টেন্ডেন্ট নামে দুর্নীতিপরায়ণ কর্মচারীরা খুবই ক্ষমতাশালী হয়ে ওঠে। দেখো পরের পয়েন্টে আমরা লিখব ত্রুটিপূর্ণ আইন। অষ্টাদশ শতকে ফরাসি আইন ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, জটিল ও দুর্বোধ্য। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত নির্মম। সাধারণ অপরাধের জন্য অনেক সময় মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা। ফরাসি বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও দুর্নীতিগ্রস্ত। অধিকাংশ বিচারক ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। অপরাধীদের কাছ থেকে ঘুষ গ্রহণ, জরিমানা আদায় প্রভৃতির দ্বারা দুর্নীতিপরায়ণ বিচারকরা বিপুল অর্থ উপার্জন করতেন। ঠিক আছে, এরপর দেখো পরের পয়েন্ট হচ্ছে ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা। ফ্রান্সের 95% সম্পদ যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে থাকলেও এর জন্য তাদের কাছ থেকে কোনো কর আদায় করা হতো না। ফলে যাবতীয় করের বোঝা বহন করতে হতো দেশের 5% সম্পদের মালিক তৃতীয় সম্প্রদায়কে। ষোড়শ লুই এর ভূমিকা। দেশের অর্থনৈতিক সংকট অত্যন্ত তীব্র হয়ে উঠলে রাজা ষোড়শ লুই এর উচিত ছিল যাজক ও অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করে তাদের উপর করের বোঝা চাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া। কিন্তু ষোড়শ লুই এই কাজে জোরালো পদক্ষেপ না নেওয়ায় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়। উপসংহারে আমরা লিখছি ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রের দায়িত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। ঐতিহাসিক ফিসার বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছেন। ঐতিহাসিক মাদেলা বলেছেন যে ফরাসি রাজতন্ত্রই বিপ্লব সৃষ্টি করেছে। তো এইভাবে আমরা ফরাসি বিপ্লবের যে রাজনৈতিক কারণ সেগুলো আমরা লিখলাম। এরপর হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ও অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। তো দেখো প্রথমে আমরা ভূমিকা লিখছি। 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিকগণ তাদের লেখনীর দ্বারা রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলি দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। ফলে ফ্রান্সের শোষিত ও অবহেলিত মানুষের মনে বিপ্লবের বীজ রোপিত হয়। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। প্রথমে আমরা লিখছি মন্তেস্কু। ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম নামক গ্রন্থে সম্রাটের স্বৈরাচারী শাসন ও স্বর্গীয় অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক মন্তেস্কু ফ্রান্সের পুরাতনতন্ত্র, অভিজাততন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কু মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান। সেতব্রিয়া, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। নেক্সট দেখো আমরা লিখছি ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি ও কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল কাঁদিদ ও দার্শনিকের অভিধান।
নেক্সট আমরা লিখছি রুসো। অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যাক রুসো। তিনি তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সামাজিক চুক্তি গ্রন্থে রাজার ঐশ্বরিক ক্ষমতা যুক্তি সহকারে খণ্ডন করেন। তিনি বলেন যে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ, কারণ জনগণের ইচ্ছা অনুসারেই একদিন চুক্তি দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন। তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। তিনি তার অসাম্যের সূত্রপাত গ্রন্থে বলেন যে মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এরপর উপসংহারে আমি লিখছি ফ্রান্সে বিপ্লব সংঘটিত হওয়ার ক্ষেত্রে উপরোক্ত দার্শনিকদের অতি নগণ্য অবদান ছিল বলে কোনো ঐতিহাসিক মনে করেন। অবশ্য ঐতিহাসিক রাইকার্ড, সেতোব্রিয়া, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। তো এইভাবে আমরা লিখলাম ফরাসি বিপ্লবে দার্শনিকদের যে ভূমিকা ছিল সেটা। ঠিক আছে, নেক্সট দেখো বাস্তিলের পতন সম্পর্কে কি জানো, অথবা প্যারিসে সাধারণ মানুষের উদ্যোগে বিপ্লবের প্রসার সম্পর্কে আলোচনা করো, অথবা বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের 8 নম্বর মানের ক্ষেত্রে দিতে পারে, অথবা 4 নম্বর মানের ক্ষেত্রে কিন্তু তোমাদের দিতে পারে এভাবে যে বাস্তিল দুর্গের পতনের কারণগুলো আলোচনা করো 4 নম্বর মানের, অথবা এটা বলতে পারে কি বাস্তিল দুর্গের গুরুত্ব আলোচনা করো 4 নম্বর মানের। ঠিক আছে, তো তোমরা এটা পড়ে রাখবে 4 নম্বর মানের এবং 8 নম্বর মানের ক্ষেত্রে যে কোনো দিকে দিলেই কিন্তু তোমরা উত্তরটা লিখতে পারবে। তো দেখো প্রথমে ভূমিকা দিয়ে লিখবে ফরাসি রাজা ফ্রান্স লুই বুর্জোয়াদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনা ফ্রান্সের সাধারণ মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। বাস্তিল দুর্গের পতনের কারণ, প্রথম কারণ হচ্ছে রাজার পদক্ষেপ। প্রবল চাপে পড়ে ফরান্স লুই বুর্জোয়াদের দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি। তিনি প্যারিস ও ভার্সাইয়ে প্রায় 30,000 সেনা মোতায়েন করেন। এরপর ফরান্স লুই জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করেন। এরপরের পয়েন্ট হচ্ছে উন্মত্ত জনতা। নেকারের পদচ্যুতির ফলে প্যারিসের উন্মত্ত জনতা হিংসার পথে পা বাড়ায়। রাস্তায় ব্যারিকেড তৈরি হয়, জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায়। এরপর হচ্ছে প্যারিসের পরিস্থিতি। এই সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলে পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে। সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয়, অস্ত্রাগার লুণ্ঠন করে। এরপর 7-8 হাজার মানুষ 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্তি করে দেয়। এরপর আমরা লিখছি বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব। তো 1 নম্বর হচ্ছে রাজার নতি স্বীকার। বাস্তিলের পতনের পর আতঙ্কিত রাজা প্যারিসে এসে বিপ্লবের তেরঙ্গা অর্থাৎ লাল নীল সাদা পতাকাকে ফ্রান্সের প্রতীক বলে মেনে নেন। 2 নম্বর হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্রের আঘাত। বাস্তিলের পতনে রাজতন্ত্রে ও সামন্ততন্ত্রের উপর প্রত্যক্ষ আঘাত আসে। এর ফলে রাজতন্ত্রের প্রতিরোধ ক্ষমতা ভঙ্গুর হয়ে পড়ে। 3 নম্বর পয়েন্টে লিখছে জনগণের শক্তি বৃদ্ধি। বাস্তিলের পতন ফ্রান্সের সাধারণ মানুষের শক্তি বহুগুণ বৃদ্ধি করে। প্রবল প্রতাপশালী রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষের পক্ষে যে জয়লাভ করা সম্ভব তা বাস্তিলের পতনের ঘটনা প্রমাণ করে দেয়। 4 নম্বর হচ্ছে অভিজাতদের দেশত্যাগ। বাস্তিলের ঘটনার পর আতঙ্কিত বহু অভিজাত প্রাণ ভয়ে বিদেশে চলে যায়। অভিজাতরা উপলব্ধি করে যে বিদেশি শক্তির সাহায্য ছাড়া তাদের বিশেষ অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব নয়। উপসংহারে আমরা লিখছি দেখো বাস্তিলের পতনের ফলে প্রমাণ হয় যে প্যারিসের উপর রাজার আর নিয়ন্ত্রণ নেই। ঐতিহাসিক গুডউইন বলেছেন বিপ্লবে বাস্তিলের পতনের মতো বহুমুখী ও সুদূরপ্রসারী ঘটনা আর ঘটেনি। এইভাবে আমরা বাস্তিল দুর্গের পতনের কারণ এবং তার গুরুত্বগুলো কিন্তু আমরা লিখলাম। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টের প্রথম যে অধ্যায়টি রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বর মানের প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা এখন থেকে খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার করে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চালিয়ে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।